হুম। হাই, আগের দিন আমরা তোমাদেরকে বলেছিলাম যে পিরিয়ডিক টেবিলের প্রয়োজন কেন হলো। এই যে 118টা এলিমেন্ট আছে এখনো পর্যন্ত যা ডিসকভার হয়েছে, সেই যে এলিমেন্ট বা অ্যাটমগুলো, সেই অ্যাটমগুলোকে কতগুলো গ্রুপ এবং কতগুলো পিরিয়ডের মাধ্যমে একটা ক্লাসিফাই করা হচ্ছে, যাকে আমরা পিরিয়ডিক টেবিল বলছি। সেখানে কিছু সংখ্যক অ্যাটমের এলিমেন্টের সিমিলার কেমিক্যাল প্রপার্টিস থাকার জন্য তাদেরকে একটা গ্রুপ করা হচ্ছে, এবং সেই গ্রুপের একটা কমন ইলেকট্রনিক কনফিগারেশনের মাধ্যমে আমরা তাদেরকে সহজেই তাদের কেমিক্যাল প্রপার্টিসের সম্বন্ধে আমরা আইডিয়া করতে পারি। আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে পিরিয়ডিক টেবিলটা আমরা কিভাবে না মুখস্থ করে এবং না মুখস্থ করে আমরা কিভাবে বানাতে পারি। তাহলে সেইটা আজকে আমরা বোঝার চেষ্টা করবো পিরিয়ডিক টেবিল কিভাবে আমরা বানাতে পারি। তাহলে চলো আমরা শুরু করছি। আগের দিন আমরা কি বলেছিলাম যে এই গ্রুপস কাদের আমরা বলবো, যখন সিমিলার কেমিক্যাল প্রপার্টিস থাকবে, সিমিলার কেমিক্যাল প্রপার্টিস, আর সেটা কখন হবে, যদি তাদের ভ্যালেন্স ইলেকট্রন কনফিগারেশন সেম হয়। সেম আমরা বলেছিলাম যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এদের প্রত্যেকের ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে NH2 NP5। প্রত্যেকের হচ্ছে সিমিলার ভ্যালেন্স ইলেকট্রন কনফিগারেশন, তাদের জন্য তাদেরকে একটা আমরা গ্রুপ করে দিয়েছিলাম। এই গ্রুপটার নাম দিয়েছিলাম হ্যালোজেন গ্রুপ, হ্যালোজেন ফ্যামিলিও বলা হয়। এবং এরপরে আমরা পিরিয়ডস বলেছিলাম, কখন পিরিয়ডস আসবে, যখনই একটা নতুন সেলে অ্যাডিশন হবে, অ্যাডিশন অফ এ নিউ সেল। যখনই একটা নিউ সেল, মানে নিউ সেল বলতে স্যালারি বলতে পারবে, 10,000 পেতে এখন 20,000 হচ্ছে, তখন যখনই একটা সেল অ্যাডিশন হবে, অ্যাডিশন অফ নিউ সেল, তখন পিরিয়ড, একটা নতুন পিরিয়ড তৈরি হবে। অ্যাডিশন অফ নিউ সেলস, যখন সেলস অ্যাড হবে তখনই সেখানে পিরিয়ড তৈরি হবে। এবারে তোমরা জানো আমরা পুরো পিরিয়ডিক টেবিলের ডেভেলপমেন্ট আমার পড়াচ্ছি না, সে তোমরা ক্লাসে টিউশনে পড়ে নেবে। এবারে সায়েন্টিস্টরা যে পিরিয়ডিক টেবিলটা বানিয়েছে সেটা কীভাবে বানিয়েছে, সেটা তারা যেটা করেছে, অ্যারেঞ্জ দ্য এলিমেন্ট অ্যাকর্ডিং টু ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে সাথে তারা পুরো মলিকুলগুলোকে, এলিমেন্টগুলোকে সাজিয়েছে। এলিমেন্ট কীভাবে সাজিয়েছে, অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে সাথে এলিমেন্টগুলোকে তারা অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে সাথে পরপর লিস্ট ওয়াইজ করেছে। মানে ধরো তোমার কাছে 100টা মার্বেল আছে, 100টা মার্বেল বল আছে, কোন মার্বেল বলটাকে কোথায় রাখবে। তো প্রথমে কি করেছিল তারা, মাস ওয়াইজ পর্ব সাজাচ্ছিল। সবথেকে ছোট মাস, সবথেকে কম মাসটাকে প্রথমে রাখবো, তারপরে মিডিয়াম, তারপরে ভারী। তারপর তারা কি করলো, অ্যাটমিক নাম্বার ওয়াইজ প্রথমে 1 2 3 4 করে প্রথম লিস্ট, একটা লিস্ট বানালো। 118টা এলিমেন্টের তাদের লিস্টটা বানিয়েছে, সেটা হচ্ছে 1 থেকে শুরু করে 118 অ্যাটমিক নাম্বার দিয়ে তারা লিস্টটা বানিয়েছে। এবার তোমরা, আমরা এই পুরো টেবিলটা বানাতে যাচ্ছি, তার জন্য আমরা কয়েকটা ট্রিক্স ফলো করব। কি ফলো করবে না, when similar electronic configuration repeat
a new row begins. রো বলতে প্রত্যেকটা লেফট টু রাইট যে রো গুলো হয় তাদেরকে আমরা পিরিয়ড বলি। তাহলে যখনই সিমিলার ইলেকট্রনিক পাবো তখনই আমরা কি করবো, এখানে স্টপ করে আবার পরের পিরিয়ডটা শুরু করব। কেন শুরু করব? তার কারণ আমরা আগের দিন বলেছি যে সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন হলে সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ শো করবে। আর আমরা জানি তো সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ যারা শো করে, সিমিলার কেমিক্যাল প্রপার্টি যারা শো করে তাদেরকে সেম প্রফেশনে রাখা হয়, তার জন্য তাদের সেম গ্রুপে রাখা হয়। তো যখনই তুমি সেম ইলেকট্রনিক কনফিগারেশন পাবে তখন তোমাকে ওইখানে বন্ধ করে পরের পিরিয়ডে আসতে হবে। এবং কোথায় সেই এলিমেন্টটাকে রাখতে হবে? সিমিলার কেমিক্যাল বিহেভ দেখাবে, মানে ওই সেম ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটমের জায়গাতে তোমাকে ওই নতুন অ্যাটমটাকে রাখতে হবে। এইভাবে তোমাকে পরপর এক থেকে শুরু করে তুমি লেফট টু রাইট যাবে, আবার সেম যখনই সেম ইলেকট্রনিক কনফিগারেশন হবে তখন আবার শুরু করবে এখান থেকে লেফটে যাবে, লেফট থেকে রাইটে যাবে, আবার যখনই সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন হবে তখন তোমাকে সেই জায়গাতে আবার ঘুরে আসতে হবে সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন যেখানে থাকবে। তাহলে চলো আমরা এবারে পিরিয়ডিক টেবিলটা বানাই। আর অ্যাটমিক স্ট্রাকচারে কি কি জিনিস শিখে এসেছি সেইগুলো আমরা রিমাইন্ড করবো একটু। তো প্রথমে হচ্ছে আমি এবারে কি করছি যে ওয়ানটাকে মাথায় রাখছি, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, আমি অ্যাটমিক নাম্বারটাকে মাথায় রাখছি। তো 1H হচ্ছে 1s1, হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে তাহলে আমার 1s অরবিটালে একটা ইলেকট্রন থাকবে। এবার আমি হিলিয়ামটাকে একটু দূরে লিখলাম, পরে বলছি কেন লিখলাম। তো হিলিয়ামের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন জানি, হিলিয়ামে কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে, তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন কত হবে? 1s2। আমরা জানি প্রথমে প্রতিটি অরবিটালে ম্যাক্সিমাম দুটো করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে হাইড্রোজেনে মানে 1s অরবিটালে ইলেকট্রন ঢুকবে, তো 1s অরবিটালে একটা ইলেকট্রন ঢুকে গেল, তারপরে হিলিয়ামে দুটো ইলেকট্রন দুটো। এরপরে প্রশ্ন হচ্ছে সাইডে তোমার নিচে দেখতে হবে, দেখো এরপর হচ্ছে হাইড্রোজেন হিলিয়ামের 3 অ্যাটমিক নাম্বার আছে লিথিয়াম। তো লিথিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন কত হবে? প্রথমে 1s অরবিটাল এনার্জেটিক, তারপরে হায়ার হবে 2s অরবিটাল। এখন 1s অরবিটালে একটা অরবিটালে দুটো ইলেকট্রন ঢুকতে পারে, তো 3 নম্বর ইলেকট্রন কত হবে? 2s1 এ। তাহলে 2s1 লিথিয়ামকে আমি এখানে রাখবো 1s2 2s1। কেন এখানে রাখলাম? তার কারণ হচ্ছে দেখো এই দুটোরই যে ইলেকট্রন কনফিগারেশন তারা হচ্ছে ns1 এর সিমিলার কনফিগারেশন, ns1 এর ক্ষেত্রে n এর ভ্যালু 1 আর এর ক্ষেত্রে n এর ভ্যালু 2। তাহলে কি হলো, আমি যখন লিথিয়াম হাইড্রোজেনের পরে হিলিয়াম করলাম তখন লিথিয়াম যখন করলাম লিথিয়ামের ইলেকট্রন কনফিগারেশন বের করলাম তখন দেখলাম যে সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন রিপিট হচ্ছে। তাহলে আমাকে শুরু করতে হবে আবার একই জায়গা থেকে। আর কি বলেছি, প্রথমে 1s সেল, প্রথমে n = 1 একটা সেল হলো, এটা হচ্ছে n = 1, এটাকে ফার্স্ট পিরিয়ড বলা হবে, n = 1 ফার্স্ট পিরিয়ড হবে। এরপর কি হচ্ছে এখানে n = 2 প্রয়োজন হচ্ছে, আর একটা সেলের প্রয়োজন হচ্ছে, তাহলে এটা সেকেন্ড পিরিয়ড হয়ে যাবে। তো যখনই আমি আর একটা নতুন সেল অ্যাড করব, সেল বলছি, অরবিটাল কিছু বলছি না, সেল n = 1 হলে ফার্স্ট সেল k সেল, আর এটা হচ্ছে l সেল। তো যখনই আমি একটা নতুন সেল ইন্ট্রোডিউস করবো তখন আমার পিরিয়ডটা চেঞ্জ হয়ে যাবে। তো পিরিয়ড বাড়লে বুঝতে পারলে আর কেন আমি সেম গ্রুপে রাখলাম, মানে গ্রুপ বলতে সেম কলমে রাখলাম কেন? কারণ যে সিমিলার ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে ns1। দুটো জিনিস ক্লিয়ার হলো। সিমিলার ইলেকট্রন কনফিগারেশনের জন্য আমি এদেরকে সেম গ্রুপে রাখলাম, মানে কলমে রাখলাম, আর এদের নতুন সেল যোগ হওয়ার জন্য এদেরকে আমি সেকেন্ড পিরিয়ড করে দিলাম, পিরিয়ড 2 বুঝতে পারলাম। এরপর হচ্ছে লিথিয়ামের পরে 4 কোয়ান্টাম নাম, 4 অ্যাটমিক নাম্বার হচ্ছে লিথিয়াম বেরিলিয়াম। তো বেরিলিয়াম ইলেকট্রন কনফিগারেশন কি হবে? 1s2 2s2, দুটো অরবিটাল দুটো 4টে ইলেকট্রন থেকে যাবে। তাহলে এখানে দেখো এবার বোঝার বিষয় আছে, বেরিলিয়ামকে আমি এখানে রাখলাম কিন্তু ইলেকট্রন কনফিগারেশন কি লিখলাম? 1s2 2s2। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে দেখো এর যে আউটার অরবিটাল n = 1 এর ক্ষেত্রে আউটার যে সেলটা, আউটমোস্ট সেল, সেটা ফুললি ফিল্ড, আউটমোস্ট সেল ফুললি ফিল্ড, আউটারমোস্ট সেল হচ্ছে ফুললি ফিল্ড, বুঝতে পারছো? আউটারমোস্ট ফুললি ফিল্ড। কিন্তু এখানে বেরিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে? 1s2 2s2 2p0,
এর কিন্তু আউটার সেল n equal to 2 আনফিল্ড, নট ফুললি ফিল্ড, না আনফিল্ড লিখলাম, বুঝলে? তাহলে এটা হচ্ছে একটা নতুন ইলেকট্রন কনফিগারেশন, সিমিলার নয়, তার জন্য আমি এখানে রাখলাম। এবারে দেখো বেরিলিয়ামের পরে কি হয়, 4-এর পরে 5 বোরন। বোরন তোমরা এখান থেকে আর দেখতে পাবে না, তো বোরন হচ্ছে 5, তো বোরন 5, তো আমি এখানে একটু দূরে লিখছি বোরন। বোরন হচ্ছে 5, 4 3, তাহলে 1s2 2s2 2p1, তো এটা নতুন কনফিগারেশন। বোরনের পরে কার্বনের 6, 1s2 2s2 2p2, 6টা ইলেকট্রন। নাইট্রোজেনের 7টা ইলেকট্রন, 1s2 2s2 4 হয়ে গেল, আর 2p3। তারপর হচ্ছে নাইট্রোজেনের পরে অক্সিজেন হচ্ছে 8, 2p4, আর ফ্লুরিনের হচ্ছে 9, 2p9, সরি 2p5। আর তারপর হচ্ছে তারপর নিয়ন হচ্ছে 1s2 2s2 2p6। দেখো এখন গিয়ে n equal to 2 ফুললি ফিল হলো। তাহলে যখনই আউটার সেল ফুললি ফিল হচ্ছে, যেমন হিলিয়াম এবং নিয়ন, এদেরকে হচ্ছে আউটার সেল ফুললি ফিল, তার জন্য এরা সেম ইলেকট্রনিক কনফিগারেশন, দেখো সেম ইলেকট্রনিক কনফিগারেশন পেয়েছে। এতদূর পর্যন্ত বোঝা গেল। তাহলে এরা কি হবে, এরা সেম গ্রুপ হয়ে যাবে, যেমন হাইড্রোজেন আর লিথিয়াম সেম গ্রুপে আছে, হিলিয়াম নিয়নও সেম গ্রুপ হয়ে যাবে। এরপরে দেখো নিয়নের পরে সোডিয়ামের হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। তাহলে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন আমি করি, কিন্তু আমি এখানে করি, তাহলে কি হবে 1s2 2s2, আমি কি সোডিয়ামকে কি আমি এখানে লিখবো, সোডিয়ামকে কি আমি এখানে লিখবো 11, সেটা আমি চেক করছি। 1s2 2s2 2p6, 10টা ইলেকট্রন, 3s1 11টা ইলেকট্রন। সোডিয়ামের ইলেকট্রন কনফিগারেশন বুঝতে পারছি। দেখো ক্লাস আগের চ্যাপ্টারতে অ্যাটমিক স্ট্রাকচারে আমরা ইলেকট্রন কনফিগারেশন বের করে শিখেছি। প্রথম এনার্জি হবে 1s 2s, তারপরে 2p, 2pর পরে 2d আর হয় না, কেন হয় না সেটা আমরা বলেছি। কারণ 2dর ক্ষেত্রে n equals to 2 এর ক্ষেত্রে d অরবিটালের জন্য এল এর ভ্যালু কি হতে পারে, এল এর ভ্যালু হতে পারে 0 আর 1, তাহলে সেখানে s এবং p অরবিটাল থাকবে, সেখানে d অরবিটাল থাকবে না, তার জন্য 2d অরবিটাল পসিবল নয়। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। 2d অরবিটাল কোন অরবিটালে পসিবল নয়, 2d অরবিটাল পসিবল নয়, কারণ d হওয়ার জন্য এল এর ভ্যালু কি হতে হবে 2, সেটা কিন্তু n equals to 2 এর জন্য l equals to 2 সম্ভব নয়, যেটা আমরা এমসিকিউতে কুইজে দিয়েছিলাম যে কোন অরবিটাল সেটটা কোয়ান্টাম সেটটা সম্ভব নয়। তাহলে 2d হবে না, তাহলে 2d হবে না। এরপর 3s চলে আসবে, 3s এ একটা ইলেকট্রন আছে। দেখো বুঝতে পারলে, এইটুকু জায়গা বুঝতে পারলে তো ইলেকট্রন কনফিগারেশনটা বললাম, আর 2d কেন পসিবল নয় সেটা বোঝালাম। এবার দেখো 3s1 কে আমি তো বলতে পারি এটা ns1 টাইপের ইলেকট্রনিক কনফিগারেশন, n equals to 3, তাহলে সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন রিপিট হলো। কোথায় রিপিট হয়েছে, লিথিয়ামের সাথে রিপিট হয়েছে সোডিয়াম 11তে ইলেকট্রন কনফিগারেশন কি হয়ে গেছে 3s1। দেখো ns1 এর সাথে ম্যাচ করেছে, তাহলে এটা হচ্ছে নতুন সেল এনেছি, তার জন্য পিরিয়ড 3 হবে। নতুন সেল এনেছি, পিরিয়ড 3 হয়ে গেছে। আর সোডিয়ামের জন্য আমি কি পেয়েছি 3s1। সোডিয়ামের পরে হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে 12, এই ইলেকট্রন কনফিগারেশন কি হবে 3s2 হয়ে যাবে। দেখো 3s2 2s2, তাহলে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম এখন একই গ্রুপে চলে এলো। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের কেমিক্যাল প্রপার্টি সিমিলার হবে, কারণ দুজনের 3s2 2s2 3s2। এরপরে দেখো ম্যাগনেসিয়াম হয়ে গেছে। এরপরে আমাদের একটু মুছতেই হবে, না হলে জায়গা নেই। আমরা একটু এবারে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা ম্যাগনেসিয়াম 12 পর্যন্ত করলাম, এরপরে আমরা অ্যালুমিনিয়ামের ফোটন নাম্বার বা অ্যাটমিক নাম্বার হচ্ছে 13। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে 1s2 2s2 2p6, 10টা ইলেকট্রন, 3s2 12টা ইলেকট্রন হলো, তারপরে 3p1। দেখো
CH2 এর আউটার সেল ইলেকট্রন কনফিগারেশন কত, মানে ভ্যালেন্স সেল বলতে সব থেকে বাইরের যে অরবিট সেল, বাইরের সেল ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 3s2 3p1। তাহলে যেটা আমি বলতে পারি ns2 np1। তো ns2 np1 দেখো 2s2 2p1 এর মধ্যে 3s2 3p1, তার জন্য অ্যালুমিনিয়াম বোরনের গ্রুপে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে 3s2 3p1, বুঝতে পারলে? তো এইভাবে বোরন আর অ্যালুমিনিয়াম তাহলে সিমিলার ইলেকট্রন কনফিগারেশনের জন্য সেম গ্রুপে পড়ছে। এরপরে কার্বনে অ্যালুমিনিয়ামের পর তোমার হবে সিলিকনের 14 হচ্ছে অ্যাটমিক নাম্বার, তো এর ক্ষেত্রে কিন্তু 3p2 হবে। আর নাইট্রোজেনের পরে ফসফরাস হবে, ফসফরাসের 15 অ্যাটমিক নাম্বার, এর ক্ষেত্রে হবে 3p3। আর এটা অক্সিজেন নিচ্ছে হবে সালফার 16, সালফারের অ্যাটমিক ইলেকট্রন কনফিগারেশন হবে 3p4। আর ফ্লোরিনের নিচে থাকবে ক্লোরিন, এর হবে সরি ক্লোরিনের হচ্ছে 17, এর হবে 3p5। আর তারপরে হবে আমাদের হিলিয়াম নিয়ন আর্গনের হচ্ছে 18, তাহলে দেখো 3p6 ফুললি ফিল। 3s2 চলছিল, 3p6 ফুললি ফিল, তাহলে আমাকে মানে ফুললি ফিল হয়ে গেছে, বাট আর্গনের সিমিলার ইলেকট্রন পেয়েছে, নিয়ন হিলিয়াম নিয়ন আর্গন সবারই কিন্তু সেম ইলেকট্রন কনফিগারেশন 3s2 3p, মানে ns2 np6 ফুল, s এবং p অরবিটাল ফিল হয়ে গেছে। এবার আমাকে আমাকে একই রকম ভাবতে হবে যে 19 নম্বর এলিমেন্টটা কোথায় থাকবে। তাহলে চলো 19 নম্বর এলিমেন্টটা কোথায় থাকছে সেটা আমরা প্রথমে বুঝি। তাহলে 19 নম্বর এলিমেন্ট কি? 19 নম্বর এলিমেন্ট হচ্ছে আমরা ঠিক আছে, 19 নম্বর এলিমেন্ট হচ্ছে আমাদের পটাশিয়াম 19। তাহলে এর ইলেকট্রন কনফিগারেশন কি হবে ভালো করে শিখে নাও এই মুহূর্তে, যে আমরা পটাশিয়ামের ইলেকট্রন কনফিগারেশন কি করে বের করবো। 19টা ইলেকট্রন, তাহলে 1s2 2s2 2p6, কটা ইলেকট্রন হলো টোটাল 10টা। তারপরে 3s2 3p6 18টা, 3p পরে 4s হয়, 4s1 করলাম। এবার দেখো যে 3p6 পর্যন্ত ইলেকট্রন কনফিগারেশন ছিল, এই 3p6 পর্যন্ত তো ইলেকট্রন কনফিগারেশনটা হচ্ছে আর্গনের, তার জন্য এটাকে আমরা এআর, এই পুরো কনফিগারেশনটাকে এভাবে লেখা যায় যে এআর 4s1, পরীক্ষা খাতাতে এরকম থাকবে ছোট করে, কারণ পুরো ইলেকট্রন কনফিগারেশন দেওয়া থাকবে না। এটা হচ্ছে সঠিক ইলেকট্রন কনফিগারেশন। দেখো তাহলে আর্গন পটাশিয়ামে কিভাবে ইলেকট্রন কনফিগারেশন করতে হয়, কিভাবে নোবেল গ্যাসের পরে মানে বাকিটা নোবেল গ্যাস রেখে পরেরটা শুধু লিখতে হয় সেটা শিখলাম। এই চারটা পুরোটা হচ্ছে আর্গনের ইলেকট্রন কনফিগারেশন, 3p6 পর্যন্ত আর্গনের, তারপর হচ্ছে 4s1। এবার দেখো সেই ns1 চলে এসছে, তাহলে ns1 হলে তো আমি আর এদিকে লিখতে পারবো না, ওকে, কারণ রিপিট হয়ে যাচ্ছে। ns1 তো আমি জানি, ns1 হচ্ছে আমাদের লিথিয়াম সোডিয়াম, তার নিচে হবে পটাশিয়াম। আর দেখো 4s চলে এসছে, n=4 চলে এসছে, সেল চলে এসছে, 4s চলে এসছে, 4s আসছে মানে n=4s, তাহলে এটা যে ফোর্থ পিরিয়ডে চলে এলাম আমরা। ফার্স্ট পিরিয়ডে আমাদের ছিল শুধুমাত্র হাইড্রোজেন আর হিলিয়াম, n=1, তারপর n=2 তে আমরা লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন, 3 তে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন এবং লাস্টে আর্গন, এটা আর্গন। এরপরে আমরা চলে এলাম ফোর্থ সেলে পটাশিয়াম হচ্ছে 19, এটা হচ্ছে 4s1। আর এরপরে হচ্ছে আমাদের ক্যালসিয়াম 20 4s2, এরপরে হচ্ছে মজা। দেখো আমরা এত পর্যন্ত এলাম, তাহলে আমরা একটু উঠাই। আমরা কিন্তু সাথে সাথে ক্লাস আগের একটা চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার রিভিশন করছি, ইলেকট্রন কনফিগারেশন কিভাবে করতে হয় সেটা আমরা রিভিশন করছি, সাথে সাথে আমরা এদেরকে আমরা গ্রুপিংও করছি। গ্রুপিং মানে প্রত্যেকটা এলিমেন্ট কার সাথে গ্রুপ হচ্ছে সেটা কিন্তু আমরা করছি। চলো আমাদের তাহলে 21 নম্বর এলিমেন্টটা হচ্ছে স্ক্যান্ডিয়ামকে কোথায় রাখবো দেখা যাক। তাহলে একই রকম ভাবে আর্গন আমি 18টা ইলেকট্রনকে আমি আর্গনের মতো লিখতে পারি, 18 ইলেকট্রন হয়ে গেছে, বাকি 3টে ইলেকট্রন আর্গনের তো হচ্ছে পরে 4s অরবিটাল আছে। ক্যালসিয়ামের 20টা ইলেকট্রন, তাহলে 4s2 হবে। এরপরে কি আছে 4p1, আর একটা ইলেকট্রন তুমি 4p1 এ করে দেবে, তাহলে তো অ্যালুমিনিয়াম কাছে বসে যাবে, কারণ 3s2 3p1 4s2 4p1, তাহলে এখানে স্ক্যান্ডিয়াম বসে যাবে। কিন্তু ভুল কোথায় হচ্ছে, ভালো করে ভাবার চেষ্টা করে, এটাকে সঠিক লিখলাম না,
21 হলে তার ইলেকট্রন কনফিগারেশনটা কি সঠিক লিখলাম? না, কারণ আমরা জানি প্রথমে 4s হয়, তারপরে এনার্জি হয় বেশি 3d, তারপরে হয় 4p। তাহলে 4p এর আগে 3 তে ইলেকট্রন ঢুকবে, তাহলে এটা ভুল। এর অ্যাকচুয়াল ইলেকট্রন কনফিগারেশন হবে R1 4s2 3 তে ঢুকবে আগে, 3g1 4p0, 4p তে ঢুকবে না। তো ডি তে 10টা ইলেকট্রন ঢুকতে পারে ম্যাক্সিমাম, আমরা জানি ডি অরবিটালে 5টা অরবিটাল আছে, মানে 5 দুগুণে 10টা ইলেকট্রন ঢুকবে। তাহলে এই যে 1 থেকে শুরু হলো 10 পর্যন্ত 10টা ইলেকট্রন পরপর ঢুকবে। তাহলে দেখো আমরা নতুন ইলেকট্রন কনফিগারেশন পেলাম 4s2 3d1, নতুন ইলেকট্রন কনফিগারেশন পেলাম। d1 এর কোথাও আমি দেখতে পেয়েছো d1 এর ইলেকট্রন কনফিগারেশন কোথাও আছে? নেই। তাহলে এই যে গ্যাপটা ছিল, এই গ্যাপটাতে আমি লিখবো স্ক্যান্ডিয়াম 21, এটা হচ্ছে d1 ইলেকট্রন কনফিগারেশন। এরপর হচ্ছে টাইটেনিয়াম হচ্ছে 22টা ইলেকট্রন থাকে টাইটেনিয়াম, তাহলে d2 হবে। এরপর টাইটেনিয়াম পরে ভ্যানাডিয়ামের 23 হচ্ছে পারমাণবিক সংখ্যা 23, তাহলে d3 হবে। বুঝলে? তো আমি পরপর লিখছি, এখানে জায়গা নেই। 21 হবে স্ক্যান্ডিয়াম, 22 হবে টাইটেনিয়াম, 23 হবে ভ্যানাডিয়াম, 24 হবে স্ক্যান্ডিয়াম ভ্যানাডিয়াম, আচ্ছা ক্রোমিয়াম, 25 হচ্ছে ম্যাঙ্গানিজ, 26 হচ্ছে আয়রন, 27 হবে কোবাল্ট, 28 নিকেল। তাহলে স্ক্যান্ডিয়ামে ছিল d1, d2, d3, d4, d5, d6, d7, d8। এরপরে হবে 29 এ কপার, d9, আর জিঙ্ক হবে 30, d10। এই দেখো তখন কি d10 ভর্তি হলো, তাহলে লাস্ট অ্যাটমটা হবে এখানে জিঙ্ক 30, d10। 11 পর্যন্ত আমরা করে ফেললাম। এরপরে দেখো এখানটা একটু ক্লিন করি। চলে এলাম আমরা আগের জায়গাতে। দেখো এরপরে আমরা 30তে আমরা দেখলাম। তো এই যে 21 থেকে 30 পর্যন্ত যে অ্যাটমিক নাম্বার, তাদেরকে আমরা নতুন জায়গাতে রাখলাম। 21 থেকে 30 এইটাকে বলা হয় ট্রানজিশন এলিমেন্টের গ্রুপ। এতে এইখানে 21 থেকে 30 এদেরকে আলাদা করে আমরা গ্রুপ দেবো। তো এইখানে তাহলে টোটাল 10টা গ্রুপ হবে, কারণ 10টা অ্যাটম আছে, তো 10টা অ্যাটমের প্রত্যেকের আলাদা আলাদা 10টা গ্রুপ হবে। এখানে অলরেডি আমরা দুটো গ্রুপ দেখতে পেয়ে গেছি, দুটো গ্রুপ এখানে, আর এখানে আমরা 1টা 2টো 3টে 4টা 5টা 6টা গ্রুপ দেখতে পেয়ে গেছি। তাহলে এদিকে দুটো গ্রুপ আছে, মাঝখানে 10টা হলো 12টা, আর এদিকে 6টা, তাহলে টোটাল 18টা গ্রুপ হবে। পিরিয়ডিক টেবিলে টোটাল 18টা গ্রুপ হবে। এবার দেখো 31 নম্বর অ্যাটম হচ্ছে আমাদের, 31 নম্বর অ্যাটম হচ্ছে গ্যালিয়াম। এটা ভালো করে বোঝার চেষ্টা করেন। 31 নম্বর অ্যাটম হচ্ছে গ্যালিয়াম। তাহলে গ্যালিয়ামের ইলেকট্রন কনফিগারেশনটা কি হবে? প্রথমে জিঙ্কের যেরকম হয়, মানে আমি যদি প্রথমে আর্গনে 18টা ইলেকট্রন নিয়ে নিই, তাহলে 4s2 20টা হয়ে গেল। তারপরে আমরা 3 10 করলাম, জিঙ্কের ইলেকট্রন কনফিগারেশন হলো। এবার 31 নম্বর এর পরের ইলেকট্রন কোথায় গিয়ে ঢুকবে? কারণ আমরা জানি 4s, তারপর এনার্জি 3d, তারপর হচ্ছে 4p। তাহলে পরের ইলেকট্রনটা p তে গিয়ে ঢুকবে, তাহলে এখানে আমরা করবো 4p1। তাহলে এতক্ষণে গিয়ে আমরা দেখতে পেলাম 3 সব থেকে আউটার, তাহলে এর আউটার সেলের ইলেকট্রন কনফিগারেশন কিরকম হলো? 4s2 4p1। বুঝলে? তাহলে এখানে আমরা গ্যালিয়ামকে রাখবো, কারণ গ্যালিয়ামের ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে আউটার, মানে ভ্যালেন্স ইলেকট্রনের ইলেকট্রন কনফিগারেশন 4s2 4p1। তো এইভাবে ম্যাচ করছে, তার জন্য আমরা অ্যালুমিনিয়াম চেয়ে গ্যালিয়ামকে লাগবো। তো এইভাবে যে পুরো টেবিলটা তৈরি হয়েছে গ্যালিয়ামের পরে, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা কোথায় এসেছি তাহলে? আমরা গ্যালিয়াম এসেছি 31। এরপর দেখো 32 হচ্ছে জার্মেনিয়াম, এটা হবে কার মতো? কার্বনের কি হয় 2p2, তাহলে এখানে হবে, এটা যেহেতু ফোর্থ পিরিয়ড, n equal to 4, এটা n equal to 3, n equal to 2, এটা n equal to 1, ফার্স্ট পিরিয়ড হচ্ছে n equal to 1। তাহলে গ্যালিয়ামের ইলেকট্রন কনফিগারেশনটা কিরকম হবে? গ্যালিয়ামে হচ্ছে 4p1, এটা হবে 4p1, 4p2, 4p3,
4p4, 4p5 এবং এরপর 4p6, এরপর আবার ঘুরে শুরু করবে রুবিডিয়াম থেকে। তো এইভাবে পুরো পিরিয়ডিক টেবিলটা তৈরি হয়েছে। আমি কিভাবে আমরা বানালাম পুরো পিরিয়ডিক টেবিলটা, যে একটা অরবিটালে কটা ইলেকট্রন থাকতে পারে, দুটো, তার জন্য হাইড্রোজেন একটা, হিলিয়াম দুটো, হিলিয়াম দিয়ে n=1 যে সেলটা সেটা পুরোপুরি ভর্তি হয়ে গেছে। তাহলে আমি পরে যখন লিথিয়ামে এলাম, লিথিয়ামে যখন অ্যাটমিক নাম্বার 3-এ এলাম, তখন কি পেলাম, যে নতুন একটা সেল প্রয়োজন হচ্ছে। 3টে ইলেকট্রনকে রাখবো কিভাবে, 1s তো দুটো ইলেকট্রন আছে, তাহলে নতুন ইলেকট্রনটাকে আমি রাখলাম 1s2 এর পরে 1s2 2p1 2s1। এই যে নতুন একটা সেল চলে এলো, তখনই আমরা পিরিয়ড চেঞ্জ করলাম, নতুন পিরিয়ড তৈরি করলাম, n=2 এর সেকেন্ড পিরিয়ড বলা হচ্ছে। তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা বেরিলিয়াম আর হিলিয়ামের মধ্যে পার্থক্যটা বুঝলাম, যে বেরিলিয়ামের 1s2 2s2, কিন্তু তার 2s2 2p0, তাহলে এটার কনফিগারেশন হিলিয়ামের কনফিগারেশনের সেম নয়, তার জন্য আমরা বেরিলিয়ামকে আলাদা একটা গ্রুপে রাখলাম। এরপর আমরা বোরনের ক্ষেত্রে দেখলাম যে এর ইলেকট্রন কনফিগারেশন 2p1, তারপর কার্বনের 2p2, এভাবে চলতে চলতে 2p6 এসে পৌঁছালো নিয়নে। এবং নিয়নের পরে আমরা যখন 11 নম্বর এলিমেন্টটা সোডিয়াম নিলাম, সোডিয়াম নিয়ে গিয়ে আমরা দেখলাম যে এটা লিথিয়ামের সাথে ম্যাচ করছে ইলেকট্রনিক কনফিগারেশনটা, তখন আমরা সোডিয়ামকে লিথিয়ামের গ্রুপে ঢোকালাম। এইভাবে ম্যাগনেসিয়াম এলো, তারপরে আমরা অ্যালুমিনিয়াম একই রকমভাবে দেখে পেলাম। আর তারপর আমরা যখন আর্গনের পরে পটাশিয়াম নিয়ে ডিল করতে গেলাম 19 নম্বর এলিমেন্টটা নিয়ে, তখন আমরা দেখলাম সোডিয়ামের সাথে ম্যাচ করছে, ক্যালসিয়াম হচ্ছে। তারপরে ক্যালসিয়ামের পরে যখন 21 নম্বর এলিমেন্টটা নিয়ে আমরা ডিল করলাম, তখন দেখলাম যে এর ইলেকট্রনিক কনফিগারেশন সম্পূর্ণ আলাদা। এবং স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এরা একটা ডি সিরিজের মধ্যে পড়তেছে, ডি ব্লক এলিমেন্ট বলা এদেরকে। তো এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10টা এলিমেন্ট 10টা গ্রুপে থাকবে। আধুনিক পিরিয়ডিক টেবিল অনুসারে গ্রুপ 3, গ্রুপ 4, 5, 6, 7, 8, 9, 10, 12 পর্যন্ত 3 থেকে 12 যে গ্রুপ, সেটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্টের জন্য বা ডি ব্লক এলিমেন্টের জন্য বলা হচ্ছে, বুঝলে। ডি ব্লক, এটা হচ্ছে 21 থেকে যে 31, এই যে 10টা গ্রুপ, এই গ্রুপগুলোকে বলা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। আর এটাকে বলা হচ্ছে এস ব্লক এলিমেন্ট। লিথিয়াম আর বেরিলিয়ামের দুটো যে পিরিয়ড আছে, সেটাকে বলা হয় এস ব্লক এলিমেন্ট। প্রথমটাকে বলা হয় অ্যালকালি মেটাল, আর সেকেন্ডটাকে মানে অ্যালকালি মেটাল বলতে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এটা হচ্ছে অ্যালকালি মেটাল। অ্যালকালাইন আর্থ মেটাল হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর বেরিয়াম। এইটা হচ্ছে আমাদের অ্যালকালি আর্থ মেটাল। তারপরে এই যে পুরো ইয়েলোতে দেখানো হচ্ছে এই গ্রুপগুলো, স্ক্যান্ডিনাম থেকে জিঙ্ক, এটা হচ্ছে পুরোটা ট্রানজিশন মেটাল। আর লাস্টে আমরা যেটা দেখলাম যে এই গ্রুপটাকে বলা হয় পি ব্লক, গ্রুপ 13 থেকে গ্রুপ 18 এটাকে বলা হয় প্লি ব্লক এলিমেন্ট। গ্রুপ 13 বোরন থেকে শুরু করে নিয়ন, হিলিয়াম তার মধ্যে পুরো পিরিয়ডে আছে। এস ব্লক, ট্রানজিশন ব্লক, এস ব্লক, ডি ব্লক, তারপরে প্লি ব্লক। আর মাঝখানে তোমাদের ল্যান্থানাইট কিছু মলিকুল আছে, যেটা এ ব্লক এলিমেন্ট বলা হয়, সেটা আমরা এখন শিখবো না, পরে বলবো। এখানে কিছু এই দুটো আবার সেলের মানে কি বলবো, এই একটা জায়গার মধ্যে এতগুলো এলিমেন্ট আছে, বাট সেটা কেন একসাথে সবাই ঢুকে গেছে সেটা আমরা পরে বলবো। তো এটাকে বলা হয় ল্যান্থানাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ, দুটো আলাদা বিষয়, সেটা আমরা এখন যাচ্ছি না জটিল করে। আমরা এটুকু শিখলাম যে এলিমেন্টগুলোকে কিভাবে সাজালাম। ট্রিক্সটা কি, সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন পেলে তাকে ঘুরে এনে বসাও যার সাথে ম্যাচ করছে, যখনই নতুন সেল নেবে তখনই পিরিয়ড চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমরা দেখলাম এস ব্লক এলিমেন্ট, ডি ব্লক বা ট্রানজিশন এলিমেন্ট, তারপর আমরা দেখলাম পি ব্লক এলিমেন্ট। এর মধ্যে বোরন ফ্যামিলিতে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম থাকে। কার্বনে থাকে সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এদেরকে নিক্টোজেন বলা হয়। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এদেরকে চালকোজেন। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে বলা হয় হ্যালোজেন, আর এদিকে নোবেল গ্যাস ফ্যামিলি। তো আজকে আমরা এইটুকুই শিখলাম। আমরা ক্লাস আগের চ্যাপ্টারতে অ্যাটমিক স্ট্রাকচার, যে ইলেকট্রনিক কনফিগারেশন বের করতে হয়, অরবিটালের এনার্জি লেভেল, ইলেকট্রন ফিল্ড, সব কিছু কিন্তু রিপিট করলাম। তাহলে তোমাদেরকে বুঝতে হবে কোয়ান্টাম নাম্বার। তারপরে আমরা পড়লাম আবো প্রিন্সিপাল, হুন্স রুল, এগুলো পড়লাম। সেখান থেকে শিখেছিলাম কিভাবে ইলেকট্রন ফিল করতে হয়। তারপরে আমরা অরবিটাল এনার্জির অর্ডার পড়েছি, লাস্টে ইলেকট্রন কনফিগারেশন করেছিলাম। এতদূর পর্যন্ত আমরা অ্যাটমিক স্ট্রাকচার ক্লিয়ার করেছিলাম।
তারপর তোমরা দেখো ওই শিক্ষাটা আমরা কাজে লাগিয়ে পিরিয়ডিক টেবিল বানিয়ে ফেললাম এবং এলিমেন্টগুলোকে একটা টেবিলে সাজালাম এবং তাদেরকে 3টে ভাগে ভাগ করে দিলাম আপাতত। এস ব্লক, ডি ব্লক বা ট্রানজিশন এলিমেন্ট, পি ব্লক। এরপরে আমরা যেটা পড়বো এই একটা ব্লক বা একটা গ্রুপের কি কি কেমিক্যাল প্রপার্টিজ আছে সেটা আমরা শিখবো। সেটা পি ব্লকে পড়বে, এস ব্লকে পড়বে, সেই কেমিস্ট্রি তো শিখতে হবে। আর এই যে পিরিয়ডিক টেবিলে আমরা মৌলিক এলিমেন্টগুলোকে রেখে দিলাম, এদের কেমিক্যাল প্রপার্টিজ তো আমরা পড়বো, কিন্তু কেমিক্যাল প্রপার্টিজ কোন কোন প্যারামিটার দিয়ে কন্ট্রোল হয়, যেমন জেড এফেক্টিভ, সিডিং কনস্ট্যান্ট। তো আমরা পরের দিন পড়বো জেড এফেক্টিভ আর সিডিং কনস্ট্যান্ট। তার সাথে পিরিয়ডিক টেবিলের ক্লাসিফিকেশনটা আরেকবার আমরা রিপিট করে দেবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, আমাদের দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে।